এবার যেটা করব সেটা হচ্ছে অণু এবং পরমাণু সম্পর্কিত আমরা অনেক ধরনের সংখ্যা নিয়ে জানব এবং একদম শুরুতে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। তো পারমাণবিক সংখ্যাকে আমরা অ্যাটমিক নাম্বার বলতে পারি এবং এক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বিষয়টা হচ্ছে কি, যদি আমি কোনো একটা পরমাণুকে নিয়ে কাজ করি, ধরা যাক সেটা হাইড্রোজেন অথবা হিলিয়াম অথবা লিথিয়াম, অর্থাৎ পর্যায় সারণীতে যত ধরনের পরমাণু আছে বা মৌলিক পদার্থ আছে সবগুলো মৌলিক পদার্থের পরমাণুতে যেই কয়টা প্রোটন সংখ্যা থাকে সেটাই হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। এবং পারমাণবিক সংখ্যার ইতিহাস যদি বলি তাহলে 1913 সালের ঘটনা। তখনকার একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, নাম ছিল হচ্ছে মোসলে। তো মোসলে করেছেন কি, তিনি পারমাণবিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন। তারপর থেকে আমরা বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যাগুলো পেয়ে থাকি। যেমন আমি যদি বলি তোমাকে খুব ছোট একটা উদাহরণ দিই, যেমন হাইড্রোজেনকে আমরা H2 হিসেবে লিখি। হাইড্রোজেনের পরমাণুর দিকে যদি তুমি তাকাও, ওর পরমাণুতে একটা মাত্র প্রোটন থাকে তার নিউক্লিয়াসে। তাহলে পারমাণবিক সংখ্যাটা যেহেতু প্রোটন সংখ্যাকে নির্দেশ করছে এবং প্রোটনটা যেহেতু নিউক্লিয়াসে থাকে, তাই আমি বলতে পারি নিউক্লিয়াস ছাড়া কিন্তু পারমাণবিক সংখ্যাকে তুমি কখনো কল্পনাও করতে পারবে না, কেননা প্রোটন কিন্তু কখনোই নিউক্লিয়াসের বাইরে কোথাও অবস্থান করতে পারে না। তারপর আমি যদি হিলিয়ামের কথা বলি, হিলিয়াম কাছে আমি হাইড্রোজেনের 2টা কেটে দিই, এটা তোমাদের কনফিউশন হতে পারে, আমি জাস্ট H লিখলাম। আমি যদি হিলিয়ামের কথা বলি, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে ওর মধ্যে 2টা প্রোটন আছে এবং এই যে প্রোটনটা আছে সেটা কিন্তু তার একটা পরমাণুতে আছে, অনেকগুলো পরমাণুতে নেই। তার মানে পারমাণবিক সংখ্যা বলতে আমরা কোনো একটা মৌলিক পদার্থের একটা পরমাণুতে কয়টা প্রোটন সংখ্যা থাকবে তাকে বুঝবো। এবং এই পারমাণবিক সংখ্যাটাকে বেসিক্যালি Z দ্বারা প্রকাশ করা হয় এবং এই জেডটা শুধুমাত্র একটা পরমাণুর জন্য কিন্তু কাজ করে। আমি যদি সোডিয়ামের কথা বলি, খুবই বিখ্যাত একটা উদাহরণ, সোডিয়ামের একটা পরমাণু নিয়ে যদি তুমি দেখো তাহলে সেখানে দেখবে তোমার টোটাল 11টা প্রোটন আছে। তাহলে 11টা প্রোটন বা 11p, এটাই হচ্ছে আমাদের সোডিয়ামের পারমাণবিক সংখ্যা। তাহলে একটা বিষয় ক্লিয়ার যে পারমাণবিক সংখ্যাটা প্রত্যেকটা মৌলিক পদার্থের জন্য আলাদা আলাদাভাবে কাজ করে, কখনোই একই পারমাণবিক সংখ্যা কিন্তু দুইটা মৌলিক পদার্থের হতে পারবে না। তার মানে আমরা এটা কনফার্ম যে পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা আসলে এক একটা মৌলিক পদার্থের আলাদা আলাদা পরিচয় পেতে পারি। এবং এই পারমাণবিক সংখ্যাটা খুব সহজে কিন্তু চেঞ্জ হতে পারে না। কেন? কারণ প্রোটন সংখ্যা সহজে চেঞ্জ হতে পারে না। তোমরা চাইলে ইলেকট্রনটাকে এদিক ওদিক নিয়ে যেতে পারো, কিন্তু প্রোটনটাকে কখনোই তুমি এদিক সেদিক নিয়ে যেতে পারবে না, কেননা প্রোটন খুব শক্তিশালী একটা সবল নিউক্লিয় বলের মাধ্যমে নিউক্লিয়াসের মধ্যে যুক্ত থাকে। তো এখন পারমাণবিক সংখ্যা নিয়ে যেহেতু আমরা জেনেছি, আমরা এখন আরেকটা সংখ্যা নিয়ে জানবো, সেটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা বা এটাকে বলা হয় অ্যাটমিক ম্যাস। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে অ্যাটমিক নাম্বার আর পারমাণবিক ভর সংখ্যা মানে হচ্ছে অ্যাটমিক ম্যাস। এবং পারমাণবিক ভর সংখ্যাটা কীভাবে কাজ করে, এটাকে বেসিক্যালি এ দিয়ে প্রকাশ করা হয়। এবং তুমি যে কোনো একটা পরমাণু নাও না কেন, সেই পরমাণুর মধ্যে কিন্তু অবশ্যই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সমস্ত জিনিসগুলো থাকবে। এবং প্রোটন আর নিউট্রনটা কিন্তু একদম কেন্দ্রের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে কেন্দ্রের মধ্যে থাকা প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের সংখ্যা তুমি যদি যোগ করো, যেটা পাবে সেটাই হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা বা অ্যাটমিক ম্যাস। এখন আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, যেমন আমি যদি তোমাকে হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনের কেন্দ্রে একটা মাত্র প্রোটন থাকে এবং একটা মাত্র নিউট্রন থাকে। তার মানে হাইড্রোজেনের যদি পারমাণবিক ভর সংখ্যা বলি সেটা অবশ্যই 2 হবে। আবার আমি যদি তোমাকে কার কথা বলবো, তোমাকে আমি লিথিয়ামের কথা বলি, লিথিয়ামের পরমাণুর কেন্দ্রে 2টা প্রোটন থাকে এবং 2টা না 3টা থাকে, 3টা প্রোটন থাকে এবং 3টা নিউট্রন থাকে। তো প্রোটন আর নিউট্রনের যে যোগফল সেটা হচ্ছে কি আমাদের 6 হিসেবে কাজ করবে। তারপর আমি কার্বনের কথা বলতে পারি, কার্বনের কেন্দ্রে থাকে হচ্ছে 6টা প্রোটন এবং একই সাথে 6টা নিউট্রন, এই দুটো যোগ করলে হবে 12, তাহলে 12 হচ্ছে কি পারমাণবিক ভর সংখ্যা। তারপর আমি যদি সোডিয়াম এটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে 7টা প্রোটন থাকে, 7টা নিউট্রন থাকে, দুটোকে যোগ করলে হবে কত? 14। তাহলে এই যে আমরা কিছু সংখ্যা পাচ্ছি, এগুলো আসলে পারমাণবিক ভর সংখ্যা বা অ্যাটমিক ম্যাস হিসেবে কাজ করে। এবং এই ভর সংখ্যাগুলো এমন না যে এদের লাস্টে তুমি ইউনিট লাগাবা, অর্থাৎ তুমি বললা কি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 2 গ্রাম, এটা কিন্তু হবে না তখন। অথবা তুমি বললে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 গ্রাম, তাহলে কিন্তু আমাদের হবে না। এই জিনিসগুলো এভাবে লেখা হয় না। বেসিক্যালি যেভাবে লেখা হয় সেটা হচ্ছে এই সমস্ত ভরের ইউনিটগুলোকে গ্রাম হিসেবে না লিখে অ্যাটমিক ম্যাস ইউনিট হিসেবে লেখা হয়। তার মানে তুমি বলতে পারো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 2 AMU, নাইট্রোজেনটা হচ্ছে ধরো আমাদের 14 AMU। তো এই যে এখানে AMUটা লিখলাম, এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব, মানে আমরা পরবর্তী কোনো একটা লেকচারে দেখাবো যে কীভাবে এটা কাজ করে। জাস্ট এতটুকু জেনে রাখো যে আমরা এখানে লিথিয়াম, কার্বন যাদেরকে লিখেছি এদের পারমাণবিক ভর সংখ্যা আসলে একটা সংখ্যা হিসেবে কাজ করে। আর তুমি যদি ইউনিট দিতে চাও তাহলে তোমাকে AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট, এই ইউনিটটা দিতে হবে। তবে আমরা এই পারমাণবিক ভর সংখ্যার ইউনিট বা একক মাঝে মাঝে গ্রাম হিসেবে লিখতে পারি। সেটা কোন কেসে? সেটা হচ্ছে যদি তুমি 1 মোল নিয়ে কাজ করো তাহলে আমরা এটাকে গ্রামে লিখতে পারি। যেমন আমি যদি তোমাকে বলি আমি এখানে চাচ্ছি 1 মোল
নাইট্রোজেন নিয়ে কাজ করতে। তাহলে তোমার হাতে আমি যদি 1 মোল নাইট্রোজেন গ্যাস ধরিয়ে দিই, তখন তুমি যদি সেটাকে দাঁড়িপাল্লায় মাপতে পারো পৃথিবীর যে ফিজিক্যাল দাঁড়িপাল্লাগুলো আছে সেখানে, তাহলে তুমি তার ভরটা পাবে 14 গ্রাম। এটা কিন্তু বাস্তব সত্য কথা। তার মানে তুমি 1 মোল পরিমাণ কোনো একটা মৌলিক পদার্থকে যদি আনো, তাহলে তুমি যে ভরটা পাবে, যেটা পৃথিবীর দাঁড়িপাল্লা দিয়ে মাপা যাবে, ওই ভরটা হবে তার অ্যাটমিক ম্যাস ইউনিট, বা বলা যায় আমাদের এই যে পারমাণবিক ভর যে ছিল, এই পারমাণবিক ভর সংখ্যার যে গ্রাম ইউনিট আছে সেটার মতো করে। আর 1 মোল মানে কি তোমরা সবাই জানো, 1 মোল মানে হচ্ছে কত? অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক কী ছিল? 6.023 ইন্টু 10⁻23। তাহলে এতগুলো পরমাণু যদি তোমার হাতে ধরে দেওয়া হয় কোনো একটা সোডিয়ামের অথবা কার্বনের অথবা লিথিয়ামের, তাহলে তুমি যতটুকু ভর পাবে সেটা হবে ওই পরমাণুটার যেই পারমাণবিক ভর সংখ্যা ছিল তার গ্রাম ইউনিটে। তাহলে আমি যদি খুব সিম্পলি বলি, তোমার হাতে আমি 1 মোল কার্বন ধরিয়ে দিলাম। তো কার্বনের পারমাণবিক ভর সংখ্যা কত? অবশ্যই 12। এবং তুমি 1 মোল কার্বন নিয়ে যদি দাঁড়িপাল্লায় মাপো, তখন তুমি তার ভরটা পাবে এক্সাক্ট 12 গ্রাম। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে। তুমি যদি সত্যিই গ্রামে কনভার্ট করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 1 মোল পরিমাণ জিনিসটাকে নিয়ে আসতে হবে। এখন এই পারমাণবিক ভর সংখ্যা যেটা দেখলাম, এটা কিন্তু আরেকটা নাম আছে, এটাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। তোমরা এটা একটু লিখে রাখতে পারো, বা আমি এখানে লিখে দিচ্ছি, এটা আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। যেহেতু নিউক্লিয়ন বানানটা হচ্ছে ওকে, তো নিউক্লিয়ন সংখ্যা আমরা বলতে পারি, যেহেতু এই পারমাণবিক ভর সংখ্যাটা আমরা গণনা করি নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে যোগ করে, তাই এই জন্য এটাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ পারমাণবিক সংখ্যার মধ্যে শুধুমাত্র প্রোটন থাকে, মানে প্রোটন সংখ্যাটা থাকে, বাট পারমাণবিক ভর সংখ্যার মধ্যে আমাদের প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা দুটোই থাকে। এবং তুমি যদি পারমাণবিক ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করো, তাহলে তুমি যেটা পাবে অবশ্যই সেটা হবে আমাদের নিউট্রন সংখ্যা। তার মানে পারমাণবিক ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করি আমরা, পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। তাই তুমি যদি কখনো পারমাণবিক ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দাও, যেটা পাবে এটা অবশ্যই তোমার পরমাণুর কেন্দ্রে নিউট্রন সংখ্যা হবে। আর আমরা যতই পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা বের করি না কেন, ভালোভাবে মনে রাখবে এগুলো সব কিছুই কিন্তু আমরা একটা মাত্র পরমাণুর জন্য বের করি। তাহলে আমি এটা মুছে দিয়ে জাস্ট একটা জিনিস লিখি, 1 অ্যাটম বা একটা পরমাণুর জন্য আমরা সব কিছু বের করি। আমরা অনেকগুলোর জন্য একসাথে এদেরকে কখনোই বের করি না। তাহলে তোমাকে একটা পরমাণুর জন্যই পারমাণবিক সংখ্যা বের করতে হয়, অথবা পারমাণবিক ভর সংখ্যাটা বের করতে হয়। এখন দেখো তো, আমরা যখন পারমাণবিক সংখ্যা 1 রেখেছি সেটা ছিল হাইড্রোজেন, যখন আমরা 2 করেছি সেটা হয়েছে হিলিয়াম, যখন আমরা 11 করেছি সেটা হয়ে গেছে কি? সোডিয়াম। তাহলে আমি বলতে পারি না যদি কোনোভাবে আমরা পারমাণবিক সংখ্যাটাকে চেঞ্জ করতে পারি বা পরমাণু কেন্দ্রে থাকা প্রোটন সংখ্যাটাকে চেঞ্জ করতে পারি, তখন আলটিমেটলি আমাদের টোটাল মৌলিক পদার্থ বা পরমাণু যেটা আছে ওটাই চেঞ্জ হয়ে যাবে। এবং ঠিক একই ঘটনা ঘটেছিল একদম সৃষ্টির শুরুতে, বিগ ব্যাংয়ের মাধ্যমে যখন বিশাল মহাবিস্ফোরণ হয়েছিল, তখন একদম শুরুর দিকে কিন্তু হাইড্রোজেন কিংবা হিলিয়ামের মতো একদম ছোট ছোট যেই মৌলিক পদার্থগুলো ছিল ওগুলো কাজ করতো। পরবর্তীতে তাদের প্রোটন সংখ্যাগুলো পরিবর্তন হওয়ার সাথে সাথে আস্তে আস্তে তাদের প্রোটন সংখ্যা 3 হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে, এবং 3 হওয়ার মাধ্যমে লিথিয়াম পেয়েছি, 4 হওয়ার মাধ্যমে হচ্ছে বেরিলিয়াম পেয়েছি, 5 হওয়ার মাধ্যমে আমরা বোরন পেয়েছি, কেননা এদের প্রোটন সংখ্যা কি 3, 4, 5 করে এরকম। তো এইভাবে আসলে কাজ করে। যদি আমরা কখনো পারমাণবিক সংখ্যাটাকে চেঞ্জ করতে পারি কোনো একটা পরমাণুর, সেটা আর ওই পরমাণু থাকবে না, সেটা সম্পূর্ণ নতুন একটা পরমাণুতে কনভার্ট হবে। এবং এই সমস্ত কাজগুলো আমরা সাধারণ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কখনোই করতে পারি না। এই ক্ষেত্রে আমরা যেই বিক্রিয়াগুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন বা নিউক্লিয়ার বিক্রিয়া। তাই তুমি সহজেই নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে একটা পরমাণুর যে প্রোটন সংখ্যাটা আছে সেটাকে চেঞ্জ করে অন্য পরমাণুতে কনভার্ট করতে পারো। এবার যেটা দেখব সেটা হচ্ছে পরমাণুর যে বিভিন্ন সংখ্যা আছে, যে আমরা দেখলাম পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, তারপর কোনো কোনো পরমাণুতে আবার আধান থাকে বা চার্জ থাকে, সেগুলোকে কীভাবে লেখা হয় সেটা দেখার একটা প্রসেস। খেয়াল করে দেখো, আমাদের এখানে এক্স হচ্ছে একটা মৌলের প্রতীক, এটা যে কোনো কিছু হতে পারে। এবং এই যে মৌলের প্রতীকটা লিখলাম, তার একদম বাম পাশে উপরের সাইডে আমরা লিখে থাকি হচ্ছে ভর সংখ্যা বা অ্যাটমিক ম্যাস নাম্বার, যেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয় এটাকে। এবং বাম পাশে একদম নিচে যে সাইডটা আছে, এখানে লেখা হয় আমাদের পারমাণবিক সংখ্যাকে, যেটা শুধুমাত্র প্রোটন সংখ্যাকে নির্দেশ করে। এবং আমরা কোনো একটা পরমাণুর যেই প্রতীকটা আছে তার ডান পাশে উপরের সাইডে তার আধান বা চার্জটাকে লিখে থাকি। এবং কোনো একটা পরমাণু থেকে যখন ইলেকট্রন আদান প্রদান হয়, তখন কিন্তু এই চার্জটা বা আধানটা তৈরি হয়, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু তৈরি হয় না। তাই যদি হয়ে থাকে, আমি তোমাকে একটু দেখাই। ধরো আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, ধরো কার্বনের কথা। কার্বনের
আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, সেটাকে আমরা একদম বাম পাশে নিচে লিখব। কার্বনের মধ্যে প্রোটন আর নিউট্রন দুটো সংখ্যা যোগফল হচ্ছে কত 12, বা নিউক্লিয়ন সংখ্যা 12 বা ভর সংখ্যা 12, এটাকে আমরা বাম পাশে উপরে লিখব। এখন তোমার এই কার্বনের মধ্যে আমরা চার্জ তৈরি করতে পারি বা আধান তৈরি করতে পারি কিভাবে? আমি যদি কার্বনের কথা বলি, খেয়াল করে দেখো ওর মধ্যে প্রোটন কয়টা আছে, নিউট্রন কয়টা আছে। কার্বনের মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রোটন আছে 6টা, নিউট্রন আছে কয়টা 6টা। এখন তুমি যদি ইলেকট্রনের কথা চিন্তা করো কার্বনে, তাহলে দেখবে ইলেকট্রনও কিন্তু 6টা আছে, কেননা কোনো একটা পরমাণুতে কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকে তার চারপাশে সেই কয়টাই ইলেকট্রন ঘোরাফেরা করে। এখন তুমি যদি কোনো কারণে আমাদের ইলেকট্রন সংখ্যা একটা কমিয়ে দিলে, অর্থাৎ তুমি কার্বন থেকে একটা ইলেকট্রনকে বের করে দিলে বাইরে, তখন কিন্তু কার্বনের ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে কত 5, বাট স্টিল তার মধ্যে কিন্তু 6টা প্রোটন থাকছে, প্রোটন কিন্তু কখনোই বের হবে না। এবং নিউট্রনও কি 6টা থাকছে। তো এক্ষেত্রে আমাদের হিসাবটা হবে কার সাথে? প্রোটনের সাথে ইলেকট্রনের হিসাব হবে, কেননা নিউট্রনের কিন্তু কোনো চার্জ নেই, প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। তাহলে আমাদের যেহেতু এখন কার্বনের মধ্যে 5টা মাত্র ইলেকট্রন আছে, 6টা মাত্র প্রোটন আছে, তার মানে প্রোটনের সংখ্যা কি একটা বেশি, এবং প্রোটন যেহেতু একটা বেশি তাই সেটাকে চার্জ হিসেবে +1 দেওয়া হয়। তার মানে তুমি যখন আধান লিখবে তখন অবশ্যই মনে রাখতে হবে এখানে ইলেকট্রনের হেরফের হয়েছে, অর্থাৎ ইলেকট্রন কমেছে অথবা বেড়েছে। ইলেকট্রন যতগুলো কমে যাবে ততগুলো আমরা প্লাস ওই সংখ্যাটা বসাবো। এখন ধরো তোমার ইলেকট্রনটা কমে 5টা না হয়ে 4টা হয়েছে, তার মানে তোমার ইলেকট্রন এখন আরও একটা এখান থেকে বের হয়ে গেল। তখন আগের মধ্যে প্রোটন সংখ্যা আছে কয়টা 6টা, বাট এখন ইলেকট্রন সংখ্যা কয়টা 4টা, নিউট্রন আগের মতোই 6টা আছে, এটা দেখার দরকার নেই। তো এখন আমাদের যেহেতু 2টা ইলেকট্রন কম আছে, তাই আমরা এখানে +1 না লিখে +2 লিখতে পারি, অথবা মাঝে মাঝে এটাকে 2 প্লাস এভাবে লেখা হয়। অর্থাৎ তোমার ইচ্ছা তুমি কিভাবে লিখবে, বাট একদম ভালো একটা প্রসেস বা ওয়ে হচ্ছে এভাবে লেখা। প্রথমে সংখ্যা লিখবো, তারপরে তার চিহ্নটা দিব। দ্যাট মিনস আমরা প্রথমে 2 লিখবো, তারপরে প্লাস দিব। এখন তোমার যদি একটা ইলেকট্রন কম থাকে, তুমি ইচ্ছা করলে +1টা দিতে পারো, তখন আর 1 লেখার দরকার নাই। আর যদি তোমার 2টা ইলেকট্রন কম থাকে তখন তুমি 2+ দিতে পারো। তার মানে ওভাবে আমরা লিখতে পারি, একটা ইলেকট্রন হেরফের হলে প্লাস দিতে পারি। এখন ধরো তোমার এই কার্বনের মধ্যে ইলেকট্রন বেশি চলে আসলো বাইরের থেকে। ধরো এখন আমাদের কার্বনে যে ইলেকট্রনটা আছে সেটা 4 না হয়ে এখানে 7 হয়ে গেল। তার মানে একটা ইলেকট্রন বাইরে থেকে এসেছে, ইন হয়েছে, তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি, সেক্ষেত্রে প্রোটনের সংখ্যা 6 ফিক্সড আছে। তো এখানে যেহেতু একটা এক্সট্রা ইলেকট্রন চলে এসেছে, তাই আমরা চাইলে এই টোটাল জায়গাটা এখন একটা মাইনাস দিতে পারি, অথবা আমরা 1- দিতে পারি। বাট এখানে 1- সেভাবে দেওয়া হয় না, শুধুমাত্র মাইনাস দেওয়া হয়। এবং মাইনাস বলতে আমরা বুঝবো যে কার্বনের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল তার চেয়ে একটা ইলেকট্রন এখন বেশি আছে। আর যদি ধরো এখানে 7টা ইলেকট্রন না আসে, ধরো 8টা ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ বাইরে থেকে আমাদের 2টা ইলেকট্রন ঢুকে গেল কার্বনের মধ্যে, তখন আমরা কিভাবে দিব? তখন আমরা 2- দিব। অর্থাৎ এভাবে আমরা আধানটাকে প্রকাশ করব। এখন আমাদের যে ধাতুগুলো আছে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, এদের কিন্তু একটা ভালো টেন্ডেন্সি আছে। আমি যদি বলি সোডিয়ামের কথা, তারা কিন্তু খুব সহজেই তাদের শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে ফেলতে পারে। এবং যখন একটা ইলেকট্রনকে তারা সরিয়ে ফেলবে, আমরা এটাকে এভাবে লিখতে পারি, একটা ইলেকট্রন তারা মাইনাস করেছে। তখন আমাদের সোডিয়ামের যে অবস্থাটা দাঁড়াবে সেটা হচ্ছে প্লাস হিসেবে দাঁড়াবে। আবার ম্যাগনেসিয়ামের একটা দারুণ টেন্ডেন্সি আছে, সেটা আবার 2টা ইলেকট্রন তার শেষ কক্ষপথ থেকে বিতাড়িত করতে পারে, মানে ওর ওই টেন্ডেন্সিটা আছে। সেক্ষেত্রে আমরা যেভাবে লিখি চার্জটাকে, সেটা হচ্ছে Mg2+ হিসেবে লিখি। আবার অ্যালুমিনিয়ামের একটা ভালো জিনিস, সে কী করে, সে তার শেষ কক্ষপথ থেকে 3টা ইলেকট্রনকে বিতাড়িত বা থাড়াতে পারে। তো সেক্ষেত্রে আমাদের অ্যালুমিনিয়ামের চার্জটা হবে কি Al3+। তাই তোমরা যখন এরকম চার্জ দেখবে তখন বুঝে নিবে এগুলো আসলে পরমাণু থেকে ইলেকট্রনগুলো চলে যাওয়ার জন্য হয়েছে। আবার মাঝে মাঝে অন্য কোনো কিছু, অন্য ধরনের পরমাণু আছে যারা কি করে, ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রনের কাছে যেতে চায়। যেমন আমি যদি ক্লোরিনের কথা বলি, ও কিন্তু একটা ইলেকট্রন খুব সহজেই গ্রহণ করতে পারে, গ্রহণ করে তার চার্জটা হয়ে যায় Cl-। ফ্লোরিনের কথা যদি বলি, সেও একই কাজ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন তার চার্জটা হয়ে যায় ফ্লোরিন-। তো এখানে -1 অথবা 1- না লিখে আমরা শুধু মাইনাসটাকে লিখব, আর এখানে 1+ বা +1 না লিখে শুধুমাত্র প্লাসটাকে লিখব। সেক্ষেত্রে আমরা এখানে তাহলে আধানকে কীভাবে লিখতে পারি? ধরো আধান যদি m পরিমাণ হয়, তাহলে m এর পর আমরা ইচ্ছা করলে প্লাসও লিখতে পারি অথবা মাইনাসও লিখতে পারি। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, এবং আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা ইংলিশে বলে থাকি রিলেটিভ অ্যাটমিক ম্যাস। তো রিলেটিভ অ্যাটমিক ম্যাস মানে হচ্ছে কি, যে আমরা যখন কোনো একটা রাসায়নিক হিসাব নিকাশ করি, তখন যে কোনো পরমাণুর ভর কিন্তু আমাদের জানা দরকার হয়, তাই না? তোমরা একটা নির্দিষ্ট ভরের পরমাণুকেই কিন্তু বিক্রিয়াতে নিয়ে যাও। এখন এই যে নির্দিষ্ট একটা পরমাণুকে আমি নিলাম, এটার ভরটা কিন্তু অনেক অনেক কম হয়, যেহেতু এটা একটা পরমাণু, তাই পরমাণুর ভর অনেক কম হবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমি কিছু ভর লিখি, এবং আমি যদি হাইড্রোজেনের একটা পরমাণুর ভর লিখি, ধরো হাইড্রোজেনের
একটা অ্যাটম। এই অ্যাটমের ভরটা কত হবে? এটার মানটা হচ্ছে অনেকটা এরকম যে 0.1673 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে একটু চিন্তা করতো, এত ছোট একটা ভ্যালু নিয়ে আমরা যখন কাজ করব তখন এটাকে মাপা কিন্তু এতটা সহজ হবে না, বা আমাদের পৃথিবীতে এরকম কোনো নিক্তি নেই বা দাঁড়িপাল্লা নেই যেটা দিয়ে আমরা এত ছোট একটা ভরকে মাপতে পারবো। অথবা আমি যদি তোমাকে ধরো কার্বনের একটা পরমাণুর ভর বলি, কার্বনের একটা অ্যাটম এর ভর যদি আমি তোমাকে বলি, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে অনেকটা এরকম 1.9924 ইন্টু 10⁻23 গ্রাম। তার মানে এটাও কি অনেক ছোট একটা ভর। এটা নিয়ে তুমি সবসময় হিসাব করতে পারবে না, তোমার মনে থাকবে না, অথবা আমরা এটাকে এক্সাক্ট মাপতে পারবো না। অথবা আমি যদি অক্সিজেনের কথা বলি, তোমাকে একটু দেখাচ্ছি আমি ভ্যালুগুলো, তাহলে তুমি বুঝতে পারবে। তো এটা হচ্ছে অক্সিজেনের একটা অ্যাটম এর ভর বা একটা পরমাণুর ভর হবে কত? 2.6506 না 06 না, এটা 60 হওয়ার কথা, ইন্টু 10⁻23 গ্রাম। তো এই যে আমরা এত কম ভরের কোন একটা পরমাণুর ভরগুলো পাচ্ছি, এগুলোকে নিয়ে আমরা সহজে কিন্তু ক্যালকুলেশন করতে পারি না। সেজন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর ইউজ করে থাকি। কীরকমভাবে ইউজ করি? ধরো আমাদের এখানে আপেক্ষিক জিনিসটা কি? একজনের সাথে আরেকজনের তুলনা করা। এখন ধরে নাও আমার ভরটা হচ্ছে 50 কেজি, এবং ধরে নাও তোমার ভরটা হচ্ছে 100 কেজি, মানে তুমি অনেক মোটাসোটা আর আমি হচ্ছে অনেক চিকন। তো এই যে এখানে আমি আমার ভরটাকে যদি 1 ধরে নিই, তাহলে আমি এই 1 কেজির তুলনায় আমি তোমার ভরটা বলতে পারবো 2, তাই না? তাহলে এটা কি একটা আপেক্ষিক জিনিস। তার মানে আপেক্ষিক মানে হচ্ছে একজনের সাপেক্ষে বা একজনকে রেফারেন্স ধরে আরেকজনের কোনো একটা পরিমাপ বের করা। এখন আমি যদি আমাকে রেফারেন্স ধরি, আমার ভরটাকে যদি 1 ধরি, তার মানে যার ভর হবে 100 কেজি তার ভরটা আলটিমেটলি আমার সাপেক্ষে হবে কি 2 গুণ বা 2। আবার যার ভরটা হবে 150 কেজি, তখন সেটা আমার সাপেক্ষে হবে কয় গুণ? 3 গুণ। তাহলে আমি বলতে পারি এখানে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝায় যে কোনো একটা পরমাণুর ভরকে ফিক্সড ধরে বা সেটাকে রেফারেন্স ধরে আমরা অন্যান্য পরমাণুর ভরগুলোকে বের করতে পারি। তো এখন এখানে কাকে আমরা ফিক্স ধরবো? এক্ষেত্রে আমরা 3 ধরনের স্কেল ইউজ করেছি, মানে আমরা তো করিনি, এটা হচ্ছে IUPAC অর্থাৎ ইউপ্যাক, এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা প্রতিষ্ঠান। তারা করেছে কি 3 ধরনের স্কেল তৈরি করেছেন এই পারমাণবিক মানে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য। একটা স্কেল ছিল হচ্ছে হাইড্রোজেন স্কেল, একটা স্কেল ছিল হচ্ছে কার্বন স্কেল, এবং আরেকটা স্কেল ছিল হচ্ছে আমাদের অক্সিজেন স্কেল। এবং আমি এখানে যে 3টা মৌল লিখেছি বা 3টা পরমাণুর কথা লিখেছি, এগুলোই হচ্ছে কি আমাদের হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন। তো ওনাদের মতে ওনারা কিভাবে কাজটা করেছেন, ধরো আমি এখানে হাইড্রোজেন যে পরমাণুটা আছে ওর ভরটাকে আমি 1 ধরলাম। তাই যদি হয় তাহলে 1 বলতে আমরা যে কোনো জিনিস বুঝতে পারি, দ্যাট মিনস এটাকে তুমি গ্রাম অথবা কিলোগ্রাম এভাবে নিবে না। 1 মানে হচ্ছে একদম 1 মানে একক বা স্ট্যান্ডার্ড একটা রেফারেন্স ধরলে। তো হাইড্রোজেনের ভরটাকে যদি আমি স্ট্যান্ডার্ড রেফারেন্স ধরি, তাহলে আমাদের কার্বনের ভরটা কী হবে? অবশ্যই কার্বনের একটা পরমাণুর ভর হবে হচ্ছে কার্বনের একটা পরমাণু ভাগ হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণুর ভর। সেক্ষেত্রে আমরা একটা মান পাবো। অর্থাৎ আমরা এখানে হাইড্রোজেন পরমাণুর স্কেলটাকে ইউজ করছি, যেখানে হাইড্রোজেন পরমাণুর ভরের সাপেক্ষে আমরা দেখব কার্বনের একটা পরমাণুর ভর কত। সেটার জন্য কি করতে হবে? কার্বনের ভরটাকে আমরা উপরে লিখব, দ্যাট মিনস কার্বনের একটা পরমাণুর ভর ছিল 1.9924 ইন্টু 10⁻23 গ্রাম, এবং হাইড্রোজেনের একটা পরমাণুর ভর ছিল 0.1673, তারপর ইন্টু হচ্ছে 10⁻23 গ্রাম। এটা করলে কি হবে? তুমি দেখবে এটা যদি তুমি হিসাব করো প্রায় 12 গ্রামের কাছাকাছি পাবে, অথবা আমি গ্রাম না বলে শুধু 12 বলি। তাহলে এই 12টা বলতে আমি বুঝবো যে যদি হাইড্রোজেনের একটা পরমাণুর ভর 1 একক হয়, তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে কার্বনের একটা পরমাণুর ভর হবে 12 একক। তার মানে আমি বলতে পারি হাইড্রোজেনের সাপেক্ষে কার্বনটা হচ্ছে কি 12 গুণ বেশি ভারী। তো এখন দেখো আমরা এই যে 1-এর কথা বলেছি হাইড্রোজেনের ভর, এটা কিন্তু খুব ইজি একটা সংখ্যা। আবার আমি যদি 12-র কথা বলি, এটা আরও ইজি একটা সংখ্যা। তুমি একদম চোখের পলকে দেখে বলতে পারছো 1 2 3 4 5 এরকম ভরগুলোকে। তার মানে এটাকে অনেকটা সুবিধার হয়ে গেল না? আমাদের এই কষ্ট করে ছোট ছোট এই ভরগুলোকে আর মনে রাখতে হলো না। আমরা হাইড্রোজেনের সাপেক্ষে কিন্তু অন্য পরমাণুর ভরগুলোকে রেফারেন্স হিসেবে বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা এরকম অনেকগুলো স্কেল তৈরি করেছিলাম, মানে আমরা তো তৈরি করিনি, IUPAC বা ইউপ্যাক এটাকে তৈরি করেছিল। এর মধ্যে থেকে আমি যদি একটু বলি, আমরা শুধুমাত্র হাইড্রোজেন স্কেলের কথা বলেছি। একইভাবে তুমি কার্বন স্কেলের কথা বলতে পারো, দ্যাট মিনস কার্বনের ভরটাকে তুমি রেফারেন্স ধরতে পারো, তার সাপেক্ষে অন্য পরমাণুর যে ভর সেটা কত হবে সেটা বের করা হয়েছে। আবার অক্সিজেন স্কেল হচ্ছে কি অক্সিজেনের একটা পরমাণুর ভরকে রেফারেন্স হিসেবে ধরা হয়েছে, তার সাপেক্ষে অন্যান্য পরমাণুর ভরটা কি হয়েছে সেটাও এখানে বের করা হয়েছে।
এখন এখানে একটা সমস্যা আছে ছোট্ট। কী সমস্যা? আমরা যে পারমাণবিক ভরটাকে আপেক্ষিক করেছি এক্ষেত্রে এটা কিন্তু এক্সাক্ট কোনো একটা পরমাণুর ভরকে নির্দেশ করে না। দ্যাট মিনস আমি যদি বলি হাইড্রোজেনের একটা পরমাণুর ভর হচ্ছে 1, এই 1 বলতে কিন্তু 1 গ্রামও বোঝায় না, 1 কিলোগ্রামও বোঝায় না, এটা জাস্ট একটা তুলনা। আবার আমি যদি বলি কার্বনের একটা পরমাণুর ভর হচ্ছে 12, এই 12 বলতে কিন্তু কোনো গ্রামও বোঝাচ্ছে না, কোনো কেজিও বোঝাচ্ছে না। তাহলে তো এখানে প্রবলেম, কেননা আমরা যদি রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করি তখন অবশ্যই আমাকে স্পেসিফিক একটা ভরের ইউনিট দরকার হয়, এবং ভরের ইউনিট হচ্ছে কি অবশ্যই গ্রাম অথবা কিলোগ্রাম। তো এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা এই যে এখানে 1 লিখেছি তারপর 12 লিখেছি, এদের পর একটা একক বা ইউনিটকে নিয়ে এসেছেন, এবং এই একক বা ইউনিটটা নিয়ে আমরা এখন দেখব। এবং এই একক বা ইউনিটটাকে বলা হয় কি AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট, যেটাকে বাংলায় বলা হয় পারমাণবিক ভর একক। তাহলে আমরা পারমাণবিক ভর এককের মাধ্যমে খুব সহজেই তখন ধরে ফেলতে পারবো কোনো একটা পরমাণুর এক্সাক্ট ভরটা কত গ্রাম হবে। তাই যদি হয়ে থাকে তোমাকে একটা দারুণ জিনিস দেখায়, সেটা হচ্ছে পারমাণবিক ভর একক জানার জন্য আমাদের মোল সম্পর্কে একটা কনসেপ্ট থাকতে হবে। কোনো একটা পদার্থে যদি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে এবং ওই পদার্থটাকে আমরা যখন পরিমাপ করব কোনো একটা মেশিনের মাধ্যমে এবং সেই পরিমাপটা যদি গ্রামে চলে আসে, তাহলে আমরা ওই পরিমাপটাকে বলতে পারি ওই পদার্থের 1 মোল। মানে খুবই সিম্পল বিষয়। তুমি যদি কোনো একটা পদার্থের 1 মোলকে নাও, তাহলে সেটাকে তুমি যদি কোনো একটা পরিমাপে মাপো, পরিমাপ বলতে আমি বোঝাচ্ছি যদি কোনো একটা দাঁড়িপাল্লায় মাপো, তবে তার যে গ্রামটা পাবে ভরের এককটা, সেটা হবে ওই পদার্থের যে পারমাণবিক ভর ছিল সেই পারমাণবিক ভরের গ্রামের এককের মান। এবং ওর মধ্যে অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যক বা NA সংখ্যক আমার অণু থাকবে বা পরমাণু থাকবে। যেহেতু আমরা পরমাণু নিয়ে কাজ করছি তাই পরমাণুরই থাকবে। যেমন আমি যদি একটু এক্সাম্পল দিই, খেয়াল করে দেখো, আমরা এখানে কিছু কার্বনকে রেখেছি। তো এই প্লেটের উপর যে কার্বনটাকে আমরা রেখেছি, এই কার্বনটা কিন্তু আমাদের দেখাচ্ছে এক্সাক্ট 12 গ্রাম আছে, এবং এই 12 গ্রামটা আছে এটা কিন্তু একদম পৃথিবীর হিসাব, তাই না? পৃথিবীতে থাকা কোনো একটা পরিমাপক যন্ত্রের মাধ্যমে আমি বুঝতে পারলাম এই প্লেটের মধ্যে টোটাল 12 গ্রাম কার্বন আছে। এবং এই 12টা কিন্তু একটা দারুণ সংখ্যা। কেন? কারণ কার্বনের তুমি জানো পারমাণবিক ভর যেটা, সেটা আবার 12। যেহেতু কার্বনের একটা পরমাণুর মানে পরমাণুর মধ্যে 6টা প্রোটন এবং 6টা নিউট্রন থাকে, সেই কারণে তাদের পারমাণবিক ভর সংখ্যাটা হচ্ছে 12। এবং যদি কখনো এরকম 12 গ্রাম চলে আসে, তখন আমি বলতে পারি আমাদের অবশ্যই এই প্লেটের মধ্যে কতটুকু পরিমাণ কার্বন আছে, 1 মোল পরিমাণ কার্বন আছে। আমি যদি একটু ব্ল্যাক কালারে দেখাই, এটা হচ্ছে আমাদের 1 মোল পরিমাণ কার্বন। এবং 1 মোল পরিমাণ কার্বনে আবার এই অ্যাভোগাড্রো সংখ্যক কার্বনের পরমাণু থাকে। তাহলে তুমি যদি তোমার হাতে নিয়ে এই পরমাণুগুলোকে গুনতে থাকো, একটা সময় গুনতে গুনতে দেখবে টোটাল এতগুলো সংখ্যক পরমাণু রয়েছে এই প্লেটের মধ্যে, যেটা আমাদের পসিবল না গণা, তাই না? তোমার পুরো পৃথিবীর সময় চলে যাবে, তারপরে তুমি এই গণাটা শেষ করতে পারবে না, কারণ এটা বিশাল একটা সংখ্যা। তাহলে খুবই সহজ একটা কনসেপ্ট। 1 মোল মানে হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে বা পরমাণু থাকবে, এবং ওই পরমাণুকে আমি যদি কোনো একটা প্লেটে নিয়ে মাপতে যাই, আমরা একটা ভর পাবো, এবং ওই ভরটা হবে ঠিক ওই পরমাণুর যেই প্রোটন এবং নিউট্রনের সংখ্যা ছিল সেই সংখ্যার গ্রাম অনুপাতে। দ্যাট মিনস কার্বনের পারমাণবিক ভর ছিল 12, এবং এই 12-এর সাথে আমি যদি গ্রাম যুক্ত করে দিই, তাহলে এটা প্রকাশ করবে কি 1 মোল কার্বনের যে ওজনটা বা ভরটা সেটা। এখন AMU এটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে, তুমি যদি একটা কার্বন 12 আইসোটোপ নাও, ধরো আমি তোমাকে একটু দেখাই, ধরো তোমার কাছে কার্বন 12 একটা আইসোটোপ আছে। আইসোটোপ কি সেটাও আমরা জানবো, সমস্যা নেই। জাস্ট ধরে নাও কার্বন 12 হচ্ছে এমন একটা আইসোটোপ যার মধ্যে পারমাণবিক ভরটা হচ্ছে কি অবশ্যই 12। দ্যাট মিনস ওর মধ্যে 6টা প্রোটন 6টা ইলেকট্রন থাকবে। এখন তুমি যদি কার্বন 12-এর একটা নির্দিষ্ট অংশ নাও, ধরো আমাদের এই প্লেটের মধ্যে কার্বন 12 আইসোটোপ রয়েছে, এবং এই কার্বন 12 আইসোটোপের মধ্যে অনেকগুলো কি থাকবে, কার্বন পরমাণু থাকবে। এবং তুমি যদি একটা পরমাণুকে এখান থেকে পিক করে নাও, দ্যাট মিনস 1 অ্যাটমকে যদি নাও, আমি যদি একটু দেখাই, ধরো এই জিনিসটা হচ্ছে তোমার একটা অ্যাটম, আর এখানে কার্বন 12 প্লেটের মধ্যে এরকম অসংখ্য অ্যাটম বা পরমাণু বসে আছে। তাহলে অবশ্যই এই একটা অ্যাটমের একটা নির্দিষ্ট ভর থাকবে, এবং ওই ভরটা কি এককে থাকবে, ধরো ভরটা হচ্ছে গ্রাম এককে থাকবে, যেটা অনেক ছোট। এবং ওই ভরের তুমি যদি 12 ভাগের 1 ভাগ নাও, দ্যাট মিনস তুমি যে ভরটা পেয়েছো, ধরো এই ভরটা হচ্ছে m, তাহলে ওই m এর যদি 12 ভাগের 1 ভাগ নাও, তুমি যা পাবে সেটাকে বলা হচ্ছে 1 AMU। তার মানে এই জিনিসটাকে আমরা কি বলবো, 1 AMU বলবো। তাহলে খুবই সহজ হিসাব, সেটা হচ্ছে আমাদের একটা কার্বন 12 পরমাণুর একটা মাত্র পরমাণুর ভরের 1/12 অংশ যা থাকবে সেই ভরটাকে আমরা বলতে পারি 1 AMU। এবং আমরা এই মানটাকে যদি কখনো কোনো একটা পরমাণুর পারমাণবিক ভর সংখ্যার সাথে গুণ করি, তাহলে আমরা এক্সাক্ট ওই পরমাণুর
একটা পরমাণু মানে ওই পদার্থের একটা পরমাণুর যে ভরটা আছে সেটা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। ফার্স্ট ধাপ হচ্ছে কি, আমরা কার্বন 12 আইসোটোপের মধ্যে অনেকগুলো কণা দেখতে পাচ্ছি। আমরা যে কোনো একটা অ্যাটম বা একটা পরমাণুর ভর বের করব আগে, এবং তারপরে ওই ভরটাকে দ্যাট মিনস এমকে আমরা 12 দ্বারা ভাগ করব, যা পাবো সে মানটা হচ্ছে কি আমাদের এখানে 1 AMU হবে। তাহলে আমরা একটু ফার্স্ট ধাপটা অনুসরণ করি। আমি যদি তোমাকে ফার্স্ট কেস দেখাই বা ফার্স্ট যে স্টেপটা দেখাই, সেই স্টেপটা হচ্ছে কি, আমাদের কার্বন 12 আইসোটোপের যে কোনো একটা পরমাণুর ভরটা বের করতে হবে। তাহলে দেখো তো, কার্বন 12 আইসোটোপের আমরা যেহেতু 1 মোল দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 মোলের ভর হচ্ছে কি 12 গ্রাম। তোমরা এখানে ছবি দিয়ে দেখতে পাচ্ছ। তাহলে আমি বলতে পারি না 1 মোলের মধ্যে আসলে কতগুলো পরমাণু আছে, অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণুর ভর হচ্ছে কত গ্রাম, অবশ্যই 12 গ্রাম। এবং অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর যদি 12 গ্রাম হয়, ঐকিক নিয়ম করে করতে পারি একটা পরমাণুর ভর হবে অবশ্যই 12 ভাগ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, তাই না? আমরা কিন্তু এক্সাক্ট এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে এটা কিসের ভ্যালু, অবশ্যই কার্বন 12 আইসোটোপের একটা মাত্র পরমাণুর ভর। তাহলে এত গ্রাম হবে কি আমাদের একটা মাত্র পরমাণুর ভর। বাট এটা কিন্তু AMU না। AMU মানে হচ্ছে কি, মানে হচ্ছে ওই যে একটা পরমাণুর ভর পেয়েছি তার 12 ভাগের 1 ভাগ। তার মানে আমি যে এখানে 12/n পেয়েছি, এটা আসলে আমাদের এম ছিল। এম তাহলে কি, কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভর। তাহলে আমরা প্রথম স্টেপ সম্পন্ন করলাম। আমরা এখন সেকেন্ড স্টেপটা দেখব। সেকেন্ড স্টেপটা খুবই সহজ। সেটা হচ্ছে, আমরা যেহেতু কার্বনের একটা পরমাণুর ভর পেয়ে গেছি, এবার এই ভরের 12 ভাগের 1 ভাগ বের করব। এটা করার জন্য কি করতে হবে, সিম্পলি তুমি যে ভরটা পেয়েছো সেটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে। তার মানে আলটিমেটলি আমরা কি করছি, এখানে এম এর মানটা পাচ্ছি হচ্ছে 12/n, এবং এই টোটালটাকে আমরা আবার ভাগ করে দিচ্ছি কি দিয়ে, 12 দিয়ে। তার মানে আমি যদি তোমাকে একটু দেখাই, জিনিসটা এরকম, এম এর মান হচ্ছে কত, 12/n ছিল। n এর মান হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, আর এটাকে আমরা ভাগ করে দিচ্ছি 12 দ্বারা। তাই যদি করো তাহলে উপরে নিচে 12 কাটা যাবে, আর আমাদের একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে 1/n থাকবে। তাহলে 1/ অ্যাভোগাড্রোর সংখ্যা যেটা, সেটাই হচ্ছে কি আমাদের 1 AMUর মান। এবং এই মানটা যত বের হবে তা কত, আমি যদি একটু বের করি, তাহলে 1 AMU is equal to 1/ অ্যাভোগাড্রোর সংখ্যা, দ্যাট মিনস 6.6, not 6.623 into 10⁻23। এবং এটা যদি তুমি বের করো ক্যালকুলেটারে, তাহলে তোমার যে মানটা আসবে সেটা হচ্ছে অনেকটা এরকম। কত আসবে এটা, আমার ক্যালকুলেটার আসছে 6605 ইন্টু 10⁻27 কেজি আসবে। তাহলে 10⁻27 কেজি আসবে। তাহলে এই যে আমরা একটা ভ্যালু পেলাম, এটা আসলে আমাদের 1 AMU অথবা 1 অ্যাটমিক ম্যাস ইউনিটের যে এক্সাক্ট ভ্যালুটা আছে সেটা। তো এটা হবে আমাদের 1। আচ্ছা, আমি একটু কেটে দিই। তো এই হচ্ছে আমাদের ভ্যালু। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, তোমাদের ভ্যালুটা আসলে এরকম আসবে না, তোমাদের ক্যালকুলেটারের ভ্যালুটা আসবে 10⁻24 আসবে, এবং এই ভ্যালুটা আসলে গ্রাম ইউনিটে আসবে। কেন? কারণ আমরা কিন্তু এখানে যেই 12 গ্রাম নিয়ে কাজ করেছিলাম, এই 12 গ্রাম কিন্তু আমরা কেজিতে কনভার্ট করিনি। তো কেজিতে যেহেতু কনভার্ট করিনি, তার মানে আমাদের 10⁻24 গ্রাম এককে এটা আসবে। আমি এটাকে ইচ্ছা করলে 10⁻27 কেজিতে দিতে পারি, যেহেতু 1000 গ্রাম হচ্ছে কি 1 কেজি। তার মানে তুমি যে 1 AMU পেয়েছো, তার ভ্যালুটা হচ্ছে এটা। তাহলে আমরা 1 AMUর দুইটা ভ্যালু পেতে পারি, একটা হচ্ছে 10⁻24 গ্রাম হিসেবে পেতে পারি, আর তুমি যদি এখানে 10⁻27 দাও, তাহলে সেটা অবশ্যই কেজি ইউনিটে আসবে। এখন এখানে কথা হচ্ছে কি, 1 AMUকে কিন্তু আবার ডাল্টন হিসেবে লেখা হয়। তার মানে তুমি এটাকে লিখতে পারো 1 ডাল্টন ইজ ইকুয়াল টু 1 AMU ইজ ইকুয়াল টু এটা। তাহলে 1 AMU বা 1 অ্যাটমিক ম্যাস ইউনিট মানে যা, 1 ডাল্টন মানে কি তা। এখন এই ইউনিটের বা এই ভ্যালুর আসলে সুবিধাটা কি, সুবিধাটা আমি একটু এখানে লিখি। সুবিধাটা হচ্ছে, যখন তুমি কোনো একটা পরমাণুর ভর বের করতে যাবে, একদম এক্সাক্ট ভরটা যদি বের করতে চাও, তাহলে আমাদের এই ইউনিটটা কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? যেমন আমরা জানি অক্সিজেনের একটা পরমাণুর যদি ভর বলি, তাহলে সেটাকে আমরা 16 দ্বারা জানি, তাই না? 16 হচ্ছে কি একটা অক্সিজেন পরমাণুর মানে অ্যাটমিক ম্যাস ইউনিট, বা বলা যায় পারমাণবিক ভর সংখ্যা। এখন এই ভর সংখ্যাটার সাথে কিন্তু কোনো ইউনিট নেই, গ্রাম অথবা কিলোগ্রাম নেই, তাই আমরা এটাকে আমরা এক্সাক্ট ভর বলতে পারবো না। বাট আমি যদি এক্সাক্ট ভর বের করতে চাই, তখন আমাদের এটাকে 16 AMU হিসেবে লেখা যাবে। এবং 16 AMU মানে হচ্ছে কি, 16 সাথে আমরা 1 AMUর যে মানটা আছে সেটাকে গুণ করে দেব। দ্যাট মিনস আমি যদি এখানে 1 AMUকে গুণ করে দিই 1.6605 ইন্টু 10⁻
27 কেজি যদি গুণ করে দিই আমি যে ভ্যালুটা পাবো সেটা হবে অক্সিজেনের একটা পরমাণুর এক্সাক্ট ভ্যালু এবং এটার মান কত হবে তুমি যদি গুণ করো এটা অনেকটা এরকম পাবে 26.56 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। এখন কিন্তু এটা কেজি ফরম্যাটে এসেছে, তার মানে আমরা এখন এখান থেকে এক্সাক্ট বলতে পারবো অক্সিজেনের একটা পরমাণুর ভর হচ্ছে 26.56 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। তো এই যে কেজিটা চলে এসেছে এটা কিন্তু আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের যেই ভরের এককটা সেটা। এবং তুমি যদি অন্য একটা এক্সাম্পল দেখতে চাও, ধরো আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাই উপরে, তুমি চাচ্ছ কি সোডিয়ামের একটা পরমাণুর ভর বের করতে, তাহলে সোডিয়ামের আমরা জানি পারমাণবিক ভর সংখ্যা কত 23, তাহলে 22 দ্বারা কিন্তু কিচ্ছু বোঝা যায় না। বাট আমি যদি বলি সোডিয়ামের একটা পরমাণুর ভর আমি যদি সরাসরি বের করতে চাই তাহলে সেখানে আমাদের 23 AMU বসাতে হবে। তার মানে আমরা এক্সাক্ট 23 এটার সাথে গুণ করে দিব কি 1 AMUর যে মানটা ছিল সেটাকে, এবং তুমি এখানে 1 AMUর মান হিসেবে কত বসাবে, অবশ্যই যেটা আমরা একটু আগে বের করেছি সেটাকেই বসাবে। দ্যাট মিনস 1.6605 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 27। তাহলে এটা হিসাব করলে তুমি যে ভ্যালুটা পাবে ওই ভ্যালু দিয়ে তুমি সহজে বলতে পারবে যে সোডিয়ামের একটা পরমাণুর ভর হচ্ছে এতটুকু। তার মানে এই আমিও আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটা দিয়ে আমরা যে কোনো মোলের পরমাণুর একদম এক্সাক্ট যে ভরটা আছে সেটাকে গ্রামে অথবা কিলোগ্রামে প্রকাশ করতে পারি। তাহলে সবশেষে যদি তোমাকে বলি যে 1 AMU কাকে বলে, তোমরা জাস্ট এই দুইটা স্টেপের দিকে তাকাবে। প্রথম স্টেপে আমরা কি করেছিলাম, আমরা কার্বন 12 আইসোটোপের একটা মাত্র পরমাণুকে নিয়েছিলাম এবং ওই একটা মাত্র পরমাণুর ভর বের করেছিলাম। ফাইনালি ওই ভরটাকে আমরা 12 দিয়ে ভাগ করে দিয়েছিলাম। তাহলে আমি যদি একদম শুদ্ধ বাংলায় বলি 1 AMU মানে হচ্ছে কোনো একটা কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরের 1/12 অংশকে 1 AMU বলে। অথবা আমি যদি আরেকটু বলি একটা কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরের 12 অংশের এক অংশকে বলা হয় 1 AMU। এরপরে তোমরা যদি এখান থেকে একটা সুন্দর জিনিস লক্ষ্য করো তাহলে আমি বলবো 1 AMU জিনিসটার এই সূত্রটার দিকে একটু লক্ষ্য করো। দেখো এই সূত্রের মধ্যে কী দেওয়া আছে, 1 AMU = 1/NA। NA মানে হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে আমি একটু আরেকটা ঝামেলা করতে পারি না, আমি যদি উপরে লিখি 1 AMU এটা মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার ইনভার্স, তাও বলতে পারি। তাহলে তোমরা এই সম্পর্কটাও মনে রাখতে পারো, অ্যাভোগাড্রোর সংখ্যাকে যদি আমি ইনভার্স করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে 1 AMU অথবা 1 ডাল্টন।